নমস্কার, ক্যালকাটা নিউজে আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি আপনার কথা। আপনার কথায় আজ আমাদের অতিথি রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। উদয়নদা, আপনাকে স্বাগত। উদয়নদা, উত্তরবঙ্গের মানুষ জানতে চান উত্তরবঙ্গের জন্য আপনি কি করলেন উত্তরবঙ্গ মন্ত্রী হিসেবে। উত্তরবঙ্গ মন্ত্রী হিসেবে কখনো দাবি করব না যে আমি উত্তরবঙ্গের সব সমস্যা মিটিয়ে দিয়েছি। আমার মন্ত্রিত্বের 3 বছর হয়েছে। আগস্টের 3 তারিখে আমি 2022-এ শপথ নিয়েছিলাম, অর্থাৎ 25 আগস্টে আমার 3 তারিখে আমার 3 বছর হয়েছে। কথা আমি বলতে পারি যে উত্তরবঙ্গের 54টি বিধানসভা কেন্দ্রের পাহাড়ে খানিকটা কম, বাকি যে আর 51টি বিধানসভা কেন্দ্র আছে কেউ বলতে পারবে না যে তার বিধানসভা কেন্দ্রে কোনো কাজ হয়নি। এমনকি আমি কথাও বলতে পারি যে ব্লক ধরে ধরে কাজ করেছি, সেই কাজের যে বেনিফিটটা, সেই কাজের যে বলবো যে ভালোটা উপভোগ করছে সেই সব এলাকার সাধারণ মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ। কাজেই বিরাট কিছু করিনি, বিরাট কিছু করা সম্ভবও না নানা আর্থিক সমস্যার মধ্যে দিয়ে। তবে যে কাজটা করতে পেরেছি, দুয়ারে দুয়ারে পৌঁছতে পেরেছি। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর, সেই দপ্তরের মাধ্যমে যে কাজগুলো করা সম্ভব, ক্রিটিক্যাল গ্যাপগুলোকে খুঁজে খুঁজে বের করে, যেখানে জেলা পরিষদ পৌঁছতে পারছে না, যেখানে পিডব্লিউডির এখতিয়ারের বাইরে হয়ে যাচ্ছে, পঞ্চায়েত সমিতির মানে তাদের টাকায় কুলোচ্ছে না, পঞ্চায়েতের তো প্রশ্নই নেই, সেই সব জায়গায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর পৌঁছে সেই সমস্যাগুলো, যেগুলো সাধারণ মানুষের সমস্যা, সেই সমস্যাগুলোকে দূর করবার চেষ্টা করছি। আপনি থাকলেই তো বেশি সমস্যা বিরোধীদের বক্তব্য। আচ্ছা, সেটা তো হতে পারে যে আমাকে দেখেও অনেকের সমস্যা হয়, আমার কথা শুনে অনেকের সমস্যা হয়, অনেকের জ্বালা হয়, তো সেগুলো তাদের সমস্যা, আমার সমস্যা না। বিরোধীদের স্পেসিফিক্যালি বক্তব্য উত্তরবঙ্গের জন্য সেই অর্থে কিছু করেননি। মাত্র কয়েকদিন আগেই আমরা সাক্ষাৎকার নিয়েছিলাম শঙ্কর ঘোষের বক্তব্য উত্তরবঙ্গের জন্য সেই অর্থে কিছু করা হয়নি। ডবল ইঞ্জিন সরকার হলে অনেক উন্নয়ন করা সম্ভব, এবং তারই সঙ্গে মেডিকেল কলেজের পরিকাঠামোগত অনেকগুলো অনুন্নয়নের দিক রয়েছে। চা বাগান থেকে শুরু করে অনেক কিছুই বেসরকারি হাতে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে, পর পর অভিযোগ। উত্তরবঙ্গের মানুষ তারা মূল স্রোত থেকে কেন বিচ্ছিন্ন বলে মনে করে, এটা আমাকে সবসময় ভাবে। যখন এপাশের মানুষ ওপাশে যায়, সামগ্রিকভাবে উত্তরবঙ্গ বলে একটা অংশকে আলাদা করে দেওয়া হয়। উত্তরবঙ্গের ইরেসপেক্টিভ অফ লিডার্স, কংগ্রেস, তৃণমূল, সিপিআইএম বা লেফট, আমার মনে হয় উত্তরের নেতাদের দায়ের এড়িয়ে যেতে পারে না উত্তরবঙ্গের আজকের অবস্থার জন্য। আসলে উত্তরের আবেগকে বোঝবার জন্য একটা হৃদয় দরকার, নাহলে শীতকালে চা পাতা তুলে ছবি তোলার মতন অন্তত মুখ্যমন্ত্রী যে কাজ করেন, এই কাজ অন্তত বিরোধী দল। আজ পর্যন্ত স্বাধীনতা পরবর্তী এই সময়কালে 75-77 বছর হয়ে গেল, উত্তরবঙ্গ মেডিকেল কলেজে একটা নিউরো সার্জন নেই, একটা শুধুমাত্র একটু পেস মেকার বসানো হয়। এই বাদ দিয়ে আমাদের ওখানে কার্ডিয়াক সেট আপ নেই, আমাদের ওখানে একটা ট্রমা সেন্টার নেই, একটা বেলেঘাটার মতন একটা আইডি হসপিটাল নেই, আমার ওখানে একটা ভালো স্টেডিয়াম নেই, আমার ওখানে একটা ভালো ছেলেমেয়েদের ইনডোর স্টেডিয়াম নেই, আমার ওখানকার ছেলেমেয়েদের জন্য একটা অ্যাথলেটিক্সের যে সিনথেটিক ট্র্যাক সেটুকু নেই, আমার ওখানে যে ইন্ডিজেনাস ক্যারেক্টার আছে তাদের পাশে দাঁড়ানোর মতন কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। শুধুই ছুটি কাটানো, শুধুই ছবি তোলা, শুধুই একটু ওই যে কি বলে ঘুরে বেরিয়ে আমি একটু তোমাদের সাথে দেখা করে আসলাম, আর ও পাশ থেকে মানে ফারাক্কা পেরোলেই এপাশে এসে উত্তরবঙ্গ বলে যে একটা জায়গা আছে সেটাকে ভুলে যাওয়া, না, এটা ভুলতে দেব না। এবং 54টা সিটের মধ্যে গত বছর প্রায় 28-30টা পেয়েছিল, কিছু চলে টলে গেছে, এবার তার থেকেও বেশি সিট আসবে। আমি বলবো 2026-এ আমাদের রাজ্য এবং কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির সরকার হলে যে যে কম্পোনেন্টগুলো আমরা এখানে এক্সপ্লোর করতে পারি নর্থ ইস্টের মতন, সেগুলো সবগুলো করব। জনতা পার্টির সরকার এখানে ডবল ইঞ্জিন সরকার হলে উত্তরবঙ্গের উন্নয়ন আরো বেশি। তার প্রমাণ হচ্ছে ত্রিপুরা, দাবি শঙ্কর ঘোষ, তার প্রমাণ হচ্ছে ত্রিপুরা। শঙ্কর ঘোষ
তোমার বলা উচিত ছিল যে শঙ্কর ঘোষ সিপিএম করত। এই সরকার তৈরি হওয়ার আগে সিপিএমের নেতৃত্বাধীন বাম সরকার পশ্চিমবাংলায় 34 বছর ক্ষমতায় ছিল, উত্তরবঙ্গও তার মধ্যে ছিল। তাহলে কোন সময় বেশি কাজ হয়েছে, কোন সময় কম কাজ হয়েছে, আমি শঙ্কর ঘোষকে বলবো যে একবার আয়নার সামনে দাঁড়িয়ে যেন প্রশ্ন করে। আলিপুরদুয়ার একটা আলাদা জেলা হতে পারে, আলিপুরদুয়ার তার যে কুমারগ্রাম ব্লক, সেখানকার মানুষ যদি সদরে আসতো সেদিন আর বাড়ি ফিরে যেতে পারতো না। আজকে তারা তাদের সদরের কাজটা করে দুপুরবেলায় বাড়ি ফিরে আবার ভাত খায়। মেকলিগঞ্জ থেকে হলদিবাড়ি একই মহকুমার দুটো ব্লক, মেকলিগঞ্জ থেকে হলদিবাড়ি যেতে 85 কিলোমিটার ঘুরে যেতে হতো। আজকে মেকলিগঞ্জ হলদিবাড়ির মাঝখানে তিস্তার ওপর পশ্চিমবাংলার সবচাইতে লম্বা ব্রিজ, জয়ী ব্রিজ এই সরকারের আমলে তৈরি হয়েছে। তার ফলে হাজার হাজার মানুষ প্রতিদিন মেকলিগঞ্জ হলদিবাড়ি শুধু তাই করছেন না, আমরা যারা একটু দূরের থেকে আসি, দিনহাটা মহকুমা, কুচবিহার সদর মহকুমা, আমাদের আগে জলপাইগুড়ি হয়ে হলদিবাড়িতে ঢুকতে হতো, আমরা এখন চাংড়ামাথা মেকলিগঞ্জ হয়ে হলদিবাড়িতে ঢুকে যাই। অন্ততপক্ষে 1-1.5 ঘন্টা সময়, তারও বেশি এখন সাশ্রয় হয়ে গেছে। দিনহাটার থেকে, দিনহাটার আর একটা ব্লক সিতাই ব্লক, মাঝখানে নদী, সেই নদীতে সিতাই ব্লকে কোনো সন্তান সম্ভবা মা হাসপাতালে গেলে ডাক্তারবাবু যদি রেফার করে দিত যে দিনহাটায় ভর্তি করুন, এখানে হবে না, দিনহাটা হাসপাতালে ভর্তি করুন, এমন অনেক মা ছিলেন যারা নৌকোতে সন্তান প্রসব করেছেন। এখন আর কোনো মাকে, সিতাইয়ের কোনো মাকে নৌকোতে সন্তান প্রসব করতে হয় না। এগুলো শঙ্কর দেখেনি বা দেখবার চেষ্টা করে না। কুচবিহার একটা জায়গা, সেখানে একটা ইউনিভার্সিটি, কুচবিহার একটা জায়গা, সেখানে একটা মেডিকেল কলেজ, কুচবিহার একটা জায়গা, সেখানে একটা ইঞ্জিনিয়ারিং কলেজ, প্রত্যেকটা জেলায় একটা করে ইউনিভার্সিটি। এগুলো তো এই সময় হয়েছে, তারপরেও শঙ্করের চোখে পড়ছে না। মাননীয় উদয়নবাবুকে বলবো, হ্যাঁ কাজ তো হচ্ছেই। তৃণমূল একটা কাজ অসাধারণভাবে করেছে, সেটা হচ্ছে চুরি, দুর্নীতি আর উত্তরবঙ্গের প্রাকৃতিক সম্পদ লুট। এই কাজটা উদয়নবাবুর দল বিশেষজ্ঞে পরিণত হয়েছে। আর ঠিক উল্টো দিকে কেন্দ্রের সরকারের পক্ষ থেকে উত্তরবঙ্গের পরিকাঠামো ঢেলে সাজানোর ক্ষেত্রে রাস্তা, বিমানবন্দর, রেলওয়ে স্টেশন, যেখানে যেখানে সুযোগ পেয়েছে উত্তরবঙ্গে ঢেলে কেন্দ্রের সরকারের কাজ হয়েছে। উদয়নবাবু যদি দয়া করে উত্তরবঙ্গ দপ্তরের, উন্নয়ন দপ্তরের যদি কাজ দেখেন, তাহলে দেখবেন যে ওই 700-800 কোটি টাকার মতন বাজেট, তার 30 থেকে 40% কাজ হয়। ব্যক্তিগতভাবে শুধু এইটুকুই উদয়নবাবুকে বলবো যে তথ্য দিয়ে কথা যদি বলেন, তাহলে নিশ্চিতভাবে এই ব্যাপারে বিতর্ক আমরা করতে প্রস্তুত যে 2011 পরবর্তীতে উত্তরবঙ্গ তৃণমূলের আমলে কিভাবে কতখানি বঞ্চিত হয়েছে। অনেকগুলো বিষয় নিয়ে আমরা রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর সঙ্গে কথা বলবো ছোট্ট একটা বিরতির পর। সঙ্গে থাকুন। আপনি যেহেতু নিজেই প্রসঙ্গটা তুললেন, বা প্রসঙ্গক্রমে আপনি বললেন যে আমার বলা উচিত ছিল যে শঙ্কর ঘোষ সিপিএম করতেন, আপনিও তো ফরওয়ার্ড। হ্যাঁ, আমি তো করতাম, সেই জন্য আমি এ কথাটা বলি না যে ওই সময় অনেক হয়েছে, এই সময় হচ্ছে না। এই কথাটা বলার মতন মুখ আমার নেই। কারণ তুমি যখন এই কথাটা তুললে, আমি বলি যে আমার বাবা লড়াই করেছিলেন, আন্দোলন করেছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ গঠন করবার জন্য। 2000 সালে সেই উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ গঠিত হয়েছিল।
30 কোটি 40 কোটি টাকা বাজেট বরাদ্দ ছিল। মুখ্যমন্ত্রী ছিলেন তার চেয়ারম্যান, এবং উত্তরবঙ্গের সিনিয়র মোস্ট মন্ত্রী হতেন তার ভাইস চেয়ারম্যান, এবং প্রত্যেক দলের একজন করে নিয়ে কমিটি। তো সেই সময় বাবা বলেছিলেন যে আলাদা হোক, মন্ত্রকও হোক। এই শঙ্কর ঘোষরা তখন টিপ্পনি কেটেছিল যে কমল গুহর হয়তো শখ হয়েছে যে উত্তরবঙ্গের জন্য উপমুখ্যমন্ত্রী হওয়া। কমল গুহ বলেছিলেন যে একটা মিনি রাইটার্স বিল্ডিং শিলিগুড়িতে তৈরি করা যায় কিনা, এটা সরকারের ভাবা উচিত। টিপ্পনিগুলো আরও বেশি করে হয়েছে। আজকে মিনি রাইটার্স বিল্ডিং বলো, মিনি মহাকরণ বলো, মিনি নবান্ন বলো, শিলিগুড়িতে আছে। আজকে উন্নয়ন ধাপে ধাপে সব জায়গাতে হচ্ছে, প্রত্যেকটা এলাকায় উন্নয়ন করা হচ্ছে। এবং এই যে আলাদা মন্ত্রক, শুধু উন্নয়ন পর্ষদের মধ্যে আবদ্ধ না থেকে আলাদা মন্ত্রক করা যায়, আলাদা মন্ত্রী করে তাকে দিয়ে উত্তরবঙ্গের জন্য কাজ করা যায়। 30-40 কোটি টাকার বাজেট আজকে 2025 সালে সেটা 850 কোটি টাকা বাজেটে দাঁড়িয়েছে। দেশ স্বাধীন হওয়ার পর থেকেই সারা রাজ্যের রাজনীতি থেকে আলাদাভাবে আলোচিত হয়ে এসেছে উত্তরবঙ্গ। সব সময় অভিযোগ থেকেছে খানিক বিচ্ছিন্ন হয়ে পড়া, দেশভাগের পর হাজারো ব্যবসা বন্ধ হয়ে যাওয়া, উত্তরবঙ্গের প্রতি সরকারের উদাসীনতা নিয়ে। উত্তরবঙ্গে বারবার দাবি উঠেছে গোর্খাল্যান্ডের, উঠেছে গ্রেটার কোচবিহারের দাবি। তাই নিয়ে নানা সময় হয়েছে নানা আন্দোলন, বিদ্রোহ, বিপ্লব। আর উত্তরবঙ্গের মানুষকে সাময়িক প্রতিশ্রুতি দিয়ে খানিকটা উত্তরবঙ্গবাসীর মন জয় করতে সক্ষম হয়েছে বিজেপি। তাও পরিসংখ্যান বলছে এখনও অবধি লোকসভা কিংবা বিধানসভা নির্বাচনে আসন নিরিখে বিজেপি উত্তরবঙ্গ ধরে রাখলেও ধীরে ধীরে কমছে বিজেপির প্রাপ্ত ভোটের সংখ্যা। পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায় মোটামুটিভাবে 2016 থেকেই গোর্খাল্যান্ডের স্বপ্ন দেখিয়ে উত্তরবঙ্গে থাবা বসাতে শুরু করে বিজেপি। আসা যাক 2019-এর লোকসভা নির্বাচনে। সেবারে প্রায় সারা রাজ্যে ধাক্কা খেয়েছিল শাসক দল। 8টি আসনের 6টিতেই জয় পেয়েছিল বিজেপি। 2021-এর বিধানসভা নির্বাচন, সেখানেও দেখা গিয়েছিল উত্তরবঙ্গের প্রায় 60% কেন্দ্রই মুখ ফিরিয়েছিল তৃণমূলের থেকে। উত্তরবঙ্গের 54টি বিধানসভা আসনের মধ্যে 30টিতে জিতেছিল বিজেপি। 2024-এর লোকসভা নির্বাচনেও 8টি লোকসভার মধ্যে একমাত্র মালদা দক্ষিণ ও কোচবিহার ছাড়া সবকটিই গিয়েছিল বিজেপির দখলে। যদিও 2019-এর পর 2024ও উত্তরবঙ্গ বিজেপি ধরে রাখতে সমর্থ হলেও কমেছিল প্রাপ্ত ভোটের সংখ্যা। যেমন 2019 সালে বিজেপি যথাক্রমে 4,13,000, 1,84,000 এবং 2,43,000 ভোটের ব্যবধানে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার আসন জিতেছিল। 2024-এর ব্যবধান নেমে আসে যথাক্রমে 1,78,000, 86,000 এবং 75,000 ভোটে। তবে কি এবার বিজেপির দেওয়া প্রতিশ্রুতিগুলিরও হিসেব চাইছে জনগণ? কোচবিহার থেকেই কি উত্তরবঙ্গের রাজনীতির মোড় ঘোরা শুরু? ইতিমধ্যেই 26-এর নির্বাচনে উত্তরবঙ্গের মানুষের আস্থা পেতে কোমর বেঁধে মাঠে নামছে তৃণমূল। ইতিমধ্যেই উত্তরে বাণিজ্য সম্মেলন সেরেছেন বাংলার মুখ্যমন্ত্রী, স্বপ্ন দেখিয়েছেন, শুরু করেছেন বহু প্রকল্প। 26-এর পর উত্তরবঙ্গ কার দখলে যায়? বিজেপি ধরে রাখে উত্তরের ঘাঁটি, নাকি নতুন করে জায়গা পায় তৃণমূল? নজর থাকবে সেদিকেই। ক্যালকাটা নিউজ। উদয়ন গুহ, এই নামটার সঙ্গে যেন বিতর্ক জড়িয়ে আছে বা জড়িয়েই থেকে যায়। নানান বক্তব্য তিনি বলেন যার মাধ্যমে কিন্তু নানান বিতর্কের জায়গার সূত্রপাত হয়। কি বলেছেন বিভিন্ন সময় শোনাবো। শুভেন্দু অধিকারী না জেনে না বুঝে আলগা মন্তব্য করার ক্ষেত্রে ওর কোনো জুড়ি নেই। তবে একটা কথা আমি ওকে বলতে পারি, বলেছে নাকি যে আমাদের রাজনৈতিক মৃত্যু হবে 2026-এ। ও কথায় কথায় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করে যে আমি ওনার বিরুদ্ধে দাঁড়াবো, একবার হারিয়েছি আবার হারাবো, ওকে প্রাক্তন করে দেব। তা আমিও ওকে চ্যালেঞ্জ করছি, যদি দম থাকে, ও যদি নিজেকে বড়
বিজেপির নেতা বলে মনে করে, ওর ক্ষমতা থাকলে 2026-এ যেন দিনহাটা বিধানসভা কেন্দ্রে এসে ভোটে লড়াই করে। কুচবিহারে না গেলেও আমি যদি কুচবিহার জেলাতেও না থাকতাম ও দিত, সেটা নিয়ে কিন্তু এই যে কতগুলো নাম যারা কালকে কুচবিহারের আশেপাশে যায়নি তাদের নামও দিয়েছে। ওর মাথার সমস্যা আছে এবং এটা তো বিজেপির জেলা নেতাদের দ্বারা পরিচালিত এবং তাদের দ্বারা প্রভাবিত। আমার নামটা দেওয়ার পর থেকে যত আছে 2-1 বাদ দিয়ে সব মুসলিম। ওকে প্রমাণ করতে হবে রোহিঙ্গা। একটা বিধানসভা কেন্দ্রে একজন আক্রান্ত হলে বাকি 8টা বিধানসভা কেন্দ্রে বিজেপির 8 জনকে পেটাতে হবে। ওই বিজেপির 8 ওই 8 জন এবং তাদের পরিবারের লোকেরা বিজেপির উপর চাপ সৃষ্টি করবে যে তোমরা গুলি চালিয়ে ঘরে বসে আছো আর ডান খাওয়ার লাগছে। আমরা হয়তো ওই কেন্দ্রীয় বাহিনীর হাত ধরে এজেন্ট হতে যাবে, এমন অবস্থা তৈরি করতে হবে কোনো বাপের বেটার যেন এই কথাটা রাত্রে শুয়েও মনে না হয় যে আমি এজেন্ট হব। এখন এজেন্ট হওয়ার সাহসী যাতে কারণ না হয়। সেই নিশীথ প্রামাণিকের একেবারে দাড়িগম শুদ্ধ নির্বাচনে করতে হবে। আপনারা সেইভাবে মানুষকে এলাকায় এলাকায় তৈরি করবেন। উদয়নদা, ঠিক এখানেই দ্বিতীয় প্রসঙ্গ। আপনি যেমন বিরোধীদের বক্তব্যকে খণ্ডন করার চেষ্টা করছেন, উদয়ন গুহ বিরোধীদের বক্তব্যকে খণ্ডন করতে গিয়ে বা তার বক্তব্য রাখতে গিয়ে এত বিতর্কের সূত্রপাত করে কেন? ওই যে অনেক সময় ধরো খুব কঠিন সত্য কথাটা মুখ দিয়ে বেরিয়ে যায়, সেটাই বিতর্ক সৃষ্টি করে, সেটাই অনেকের গায়ে জ্বালা ধরিয়ে দেয়। তারা তখন ব্যক্তিগত আক্রমণ, তারা তখন নানাভাবে সমালোচনা করা, সেই কথাগুলো বলতে থাকে। আর উদয়ন গুহকে উদ্দেশ্য করেও কিন্তু পাল্টা বক্তব্য উঠে এসছে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে। ঠিক কি কি পাল্টা বক্তব্য উদয়ন গুহকে উদ্দেশ্য করে এসেছে বিভিন্ন সময়, দেখে নেব। ফেলার জন্য আক্রমণ হয়েছে এবং এই এসপি ধীতিমান ভট্টাচার্য উদয়ন গুহ ভাইপো অভিষেক ব্যানার্জির নির্দেশে করেছে। খুব প্রমাণিত, পুলিশ বিরোধী দলনেতাকে খুন করতে চেয়েছিল। খুনের মামলার প্রত্যক্ষ আসামি যদি উদয়ন গুহ হয়, পরোক্ষ আসামির নাম ধীতিমান ভট্টাচার্য। ও যে লাইনে চলছে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কুচবিহারকে ব্যাটেলফিল্ড বানিয়ে দিয়েছে। উদয়ন গুহ যে নিজের বাপকে চোর বলে একটা লম্পট লোক। আমরা এই গুন্ডামি বন্ধ করব। উদয়ন গুহর নাম পোস্টপোল ভায়োলেন্সে আজকে যে অবস্থা পরেশ পাল, স্বপন সমদ্দারের হয়েছে, আপনার অবস্থাও আগামী দিনে তাই হবে। আপনি একাধিক পোস্টপোল ভায়োলেন্সে অভিযুক্ত। এরা দেশবিরোধী কথা বলে। উদয়ন গুহকে তো অবিলম্বে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত প্যাকেট করে। আর একটা রয়েছে এখানে তো দিনাটায় আপনাদের গব্বর সিং, একটা গব্বর সিং আছে না, হাত ভাঙা নেতা। একটা কথাই বলবো, যদি তৃণমূলের কাছে গব্বর সিং থেকে থাকে, মনে রাখবেন আমাদের কাছে জয় আর বীরুও আছে। আপনি মাত্র কয়েকদিন আগেই বলেছেন যে ওরা একজনকে মারলে আমরা 8 জনকে মারবো। একজন মন্ত্রী হিসেবে এটা প্রভোকেটিং নয়? আচ্ছা, তুমি এটা বলো যে আমাদের একজন পঞ্চায়েত সমিতির সদস্য, তাকে রাতে বাড়ি ফিরছে গুলি করা হলো, গুরুতর আহত হয়ে সে হাসপাতালে ভর্তি হলো। ধরা পড়ল কে? যে কেন্দ্রের ওই ছেলেটি আহত হলো সেই কেন্দ্রের বিধায়কের ছেলে ধরা পড়ল। পরিষ্কার পুলিশ সিসিটিভি ফুটেজে বের করলো যে বিধায়ক যে গাড়িটা ব্যবহার করেন সেই গাড়িটা নিয়েই তাকে গিয়ে গুলি করা হয়েছে। তা পরের দিন আমি কি বলবো, যে এসো খোলকত্তাল বাজিয়ে কীর্তন করি? আমি আমার কর্মীদের বলেছি যে এই রকম যদি চলতে থাকে, 9টা বিধানসভা কেন্দ্রের একটা বিধানসভা কেন্দ্রে আমাদের কর্মীরা যদি আক্রান্ত হয়, তার বদলা হিসেবে ভালো করে শুনতে হবে। কিন্তু কি বলেছি, যে 8টা জায়গাতে ওদের যদি পাল্টা আঘাত করি, তাহলে পরে ওই লোকগুলোই পরে ওদের নেতাদের বলবে যে তোমরা ওই জায়গায় এই ঝামেলাটা করো বলে আমাদের উপর আক্রমণ হয়। ওরাই প্রেশার ক্রিয়েট করবে ওদের নেতাদের উপর যে এই ধরনের কাজ আর তোমরা করো না। এগুলো প্রভোকেটিং নয়? এটা তো একটা সমাধানেরও রাস্তা।
কি বলছেন আপনি? গণতান্ত্রিক দেশে খুব স্বাভাবিকভাবে আপনার কাছ এই থেকে গুলি বা চালানো মন্ত্রীর কাছ থেকে না, কখনোই স্বাভাবিক মানে তুমি কি বলছো যে গণতান্ত্রিক দেশে আমার কাজ হচ্ছে বিরোধী দলের কোনো পঞ্চায়েত সমিতির সদস্যকে গুলি করে দেওয়া? কখনোই নয়। তাহলে আপনার ভাষা। তাহলে আমার ভাষা না, আমি বলছি যে তাকে আমাদের একজন সদস্যকে গুলি করেছে বলেই আমি বলেছি যে এটাকে বন্ধ করতে হলে পাল্টা আক্রমণ করতে হবে, এবং তখন দেখবে যে ওই লোকগুলোই তাদের নেতাদের উপর চাপ সৃষ্টি করবে যে তোমরা আর গোলমাল করো না, তোমরা গোলমাল করছো বলে তোমার কিছু হচ্ছে না, কিন্তু আমার উপর আক্রমণ হচ্ছে, তারা করবে না। সেই জন্য বলেছি যে এক জায়গায় করলে 9টা বিধানসভা কেন্দ্র কুচবিহারের, এক জায়গায় করলে 8 জায়গায় মারো, তাহলে দেখবে আর কোথাও এটা হবে না, বলেছি তো। আপনি কি খুব নিজের অবস্থানে অনড় থাকেন, কিন্তু আবার সেই জায়গা থেকে কি করে সরবেন সেই রাস্তাটা বার করতে একেবারে উচ্চতর নেতৃত্বকে হস্তক্ষেপ করতে হয়? একটা মূর্তি বসানোকে কেন্দ্র করে বিতর্কের জায়গা তৈরি হলো আপনার এবং রবীন্দ্রনাথ ঘোষের মধ্যে। আপনি অস্বীকার করতেই পারেন, কিন্তু একেবারে উচ্চতর নেতৃত্বের তরফ থেকে ফোন গেল। তার মানে কি নিজের অবস্থানে খুব অনড় থাকার চেষ্টা করেন? আমি এই ব্যাপার নিয়ে তোমার সামনে কিছু বলবো না। যিনি ফোন করেছেন তিনি আমাকে কি বলেছেন, শেষ পর্যন্ত কি হয়েছে, এগুলো পরের ব্যাপার, পরে এগুলো নিয়ে আলোচনা হবে, দলের ভেতরে আলোচনা হবে। যারা ফোন করেছিলেন তারা পুরো ব্যাপারটা জানেন, আমি আমার জায়গায় ঠিক আছি, এটুকু বলতে পারি। অনেক কিছু জানলাম, অনেক প্রশ্নের উত্তর পেলাম, হয়তো আরো অনেক প্রশ্নের উত্তর বাকি থেকে গেল। উদয়ন গুহ বরাবরই অকপট থেকেছেন, থাকবেনও, তার বডি ল্যাঙ্গুয়েজ বলে দেয় সব সময়ই কার্যত। যে প্রশ্নের উত্তর বাকি থেকে গেল তার জানার অপেক্ষায় আমরাও থাকলাম। আর আপনাদের চোখ থাকুক ক্যালকাটা নিউজে, আপনার কথায়। ভালো থাকবেন।